যে কোনো কিছুর জনন কয় রকম হয়? যৌন অযৌন। যদি এইটা প্রাণী হয় তাহলে যৌন অযৌন হয়, কিন্তু যদি উদ্ভিদ হয় তাহলে যৌন হয়, অযৌন হয়, সাথে অঙ্গ জনন হয়, অঙ্গ কেটে নিলেও হয়ে যায়, তাই না? আচ্ছা, তো শৈবালের ক্ষেত্রেও তাহলে মেইনলি যৌন হয়, অযৌন হয়, অঙ্গজ হয়। তো যৌন জনন মানে তো দুইটা আলাদা আলাদা শৈবাল লাগবে, অথবা দুই ধরনের গ্যামিট লাগবে, এক শৈবাল থেকে হতে পারে, কিন্তু দুই ধরনের গ্যামিট লাগবে, সেটা মিলিত হবে। কিন্তু অযৌন জনন মানে কোনো গ্যামিট ট্যামিট মিলিত হওয়া লাগে না, একটা শৈবাল থেকে কিছু তৈরি হবে, সেখান থেকে আরেকটা কিছু তৈরি হয়ে যেতে পারে, এরকম হতে পারে, তাই না? তো একটা শৈবাল থেকে এই যে বললাম যে কিছু তৈরি হয়, সেইটা থেকে আবার নতুন শৈবাল হয়ে যায়। কিছু মানে কি? কিছু এই জিনিসটার নাম হলো স্পোর। মানে ধরো এই একটা শৈবাল, এই শৈবালের মধ্যে এরকম অনেক কোষ আছে, এই কোষগুলোর মধ্যে যে কোনো একটা কোষ থেকে স্পোর তৈরি হয়। এরকম এরকম নাশপাতি আকৃতির কিছু স্পোর তৈরি হয়। নাশপাতি তো চেনোই, তাই না? তো এই স্পোর গুলো স্পোর গুলোই ধীরে 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 অঙ্কুরোদ্গম হয়, মানে বড় হইতে থাকে, বড় হয়ে স্পোর হয়। তারপর একসময় এইটা মাটির সঙ্গে লেগে যায়, মাটির সঙ্গে লেগে যাওয়ার পরে এই মাটিতে আবার দেখা যায় যে এইটা আরেকটা শৈবালে পরিণত হয়েছে ডাইরেক্ট। তাহলে এইটাই কি কোনো গ্যামিট ট্যামিট তৈরি হওয়া লাগছে? ডাইরেক্ট একটা শৈবাল থেকে স্পোর তৈরি হয়েছে, সেই স্পোরই অঙ্কুরোদ্গম হয়ে মাটিতে লাগছে, সেই মাটি থেকে আবার নতুন শৈবাল হয়ে গেছে। ক্লিয়ার? তো এই যে প্রসেস, এখানে যেহেতু কোনো পুংজনন কোষ, স্ত্রীজনন কোষ তৈরি হওয়া লাগে নাই, সেজন্য এটাকে বলা হয় অযৌন জনন, তাই না? আর যদি মিলিত হওয়া লাগতো তাহলে এটাকে বলা হতো যৌন জনন। তো তাহলে শৈবালের অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোরের মাধ্যমে হয়। এইটা দেখবা বইয়ে একদম প্রথম লাইনেই লেখা আছে, শৈবালের অযৌন জনন সাধারণত স্পোরের মাধ্যমে হয়ে থাকে। প্রথমে অঙ্গ জনন দেয়া আছে বইয়ে, অঙ্গ জনন এত কিছু পড়া লাগবে না, এমসিকিউ দুই তিনটা সেটা আমি বলে দিব। আর অযৌন জননের ক্ষেত্রে দেখো দেয়া আছে, প্রথম লাইনটা দাগায় রাখো, এটা ইম্পর্টেন্ট, যে স্পোর সৃষ্টির মাধ্যমে শৈবালের অযৌন জনন ঘটে। পাইছো? স্পোর সৃষ্টির মাধ্যমে, প্রথম লাইন অযৌন জননের স্পোর সৃষ্টির মাধ্যমে শৈবালের অযৌন জনন ঘটে। এখন এই স্পোর গুলো কি টাইপের হতে পারে, এর উপর ভিত্তি করে স্পোরের অনেক রকম নাম টাম দেওয়া আছে বইয়ে, কুটি 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 করে অনেক কিছু লেখা আছে। আজকে তো প্রজেক্টর আনা সম্ভব হচ্ছে না, প্রজেক্টর থাকলে ভালো হয়তো দেখানো। তারপরে আমরা একটু একটু খালি মনে রাখি, জুই স্পোর কি, অ্যাপ্ল্যানো স্পোর কি, অটো স্পোর কি, একাইনটি কি, এইসব দেখি। আমরা স্পোর তো দেখছি, তাই না? শৈবাল থেকে যেটা তৈরি হয়েছে সেটার নাম স্পোর। এই স্পোরটায় যদি ফ্লাজেলা থাকে, এইরকম একটু আগে আমরা দেখছি যে ফ্লাজেলা যুক্ত স্পোর, যদি ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা আছে মানে এটা চলাচল করতে পারবে না, পারবে না? ফ্লাজেলার কাজ তো চলাচল করানো, তাই না? কাব্য মনে আছে তো, শুক্রাণুতে শুক্রাণুতে যেরকম এরকম ফ্লাজেলা থাকে জন্য এটা চলাচল করতে পারে সাঁতার কেটে। তাহলে স্পোরে যদি ফ্লাজেলা থাকে তাহলে সে চলাচল করতে পারবে। এই ধরনের স্পোর, এই ধরনের স্পোরকে বলা হয় জু স্পোর। জু স্পোর কি বলা হয়? জু স্পোর। জু স্পোর মানে তাহলে ফ্লাজেলা যুক্ত স্পোর, মানে চলাচল করতে পারে। ক্লিয়ার? আমরা মনে রাখবো জু মানে কি? জু মানে চিড়িয়াখানা না? তো চিড়িয়াখানায় কি জীবিত প্রাণী থাকে না মৃত প্রাণী থাকে? জীবিত প্রাণী চলাচল করতে পারে, তাই না? জু স্পোর গুলো চলাচল করতে পারে। এখন যদি কোনো শৈবালে ফ্লাজেলা না থাকে তাহলে কি হবে? ধরো এই একটা শৈবাল, এই শৈবালের ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নাই, তাহলে কি চলাচল করতে পারবে? শৈবাল না, সরি, স্পোর। তাহলে এই স্পোরটা তখন কোনো চলাচল করতে পারতেছে না, মানে ফ্লাজেলা নাই। তো ল্যাটিন ভাষায় এ শব্দের অর্থ হলো অ্যাবসেন্ট। মনে আছে আমরা যখন পড়ছি অ্যামাইটোসিস টেমাইটোসিস, সব ক্ষেত্রে আমরা দেখে আসছি ক্যারিওটা, অমুক তমুক, সবকিছুর ক্ষেত্রে এ মানে অ্যাবসেন্ট। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম মানে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার নাই, প্রথম অধ্যায়ে বলছিলাম, এ মানেই অ্যাবসেন্ট। তো এইটাই যেহেতু ফ্লাজেলা নাই, সেই জন্য এইটাকে বলা হয় অ্যাপ্ল্যানোস্পোর। অ্যাপ্ল্যানোস্পোর, এ মানে অ্যাবসেন্ট। কি অ্যাবসেন্ট? ফ্লাজেলা অ্যাবসেন্ট। ফ্লাজেলা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি আর চলাচল করতে পারবে? চলাচল করতে পারবে না। এখন আবার খেয়াল করো, যদি এটা চলাচল করতে না পারে, ধরো সামনে কোথাও প্রতিকূল পরিবেশ আছে, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হচ্ছে, এর মধ্যে তো জুই স্পোর গুলো প্রতিকূল পরিবেশটা সহজেই অতিক্রম করে বের হয়ে যেতে পারবে, কারণে চলাচল করতে পারে। কিন্তু অ্যাপ্ল্যানোস্পোর কি সহজে অতিক্রম করে যেতে পারবে? পারবে না তো, কারণ তো চলাচল করতে পারে না, প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে পারবে না। তাহলে অ্যাপ্ল্যানোস্পোরের উপায় কি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার? অ্যাপ্ল্যানোস্পোরের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার উপায় হলো এর চারদিক দিয়ে একটা আবরণ গঠিত হয়।
আবরণ গঠিত হয়, প্রোটেক্টিভ লেয়ার। এইটা অ্যাপ্লানোস্পোরটাকে প্রোটেকশন দিয়ে রাখে প্রতিকূল পরিবেশ থেকে। বুঝতে পারছি? যখন অ্যাপ্লানোস্পোর এইরকম আবরণ দ্বারা আবৃত হয় তখন এটাকে কি বলা হয়? তোমরা কি বইয়ে কিছু খুঁজে পাচ্ছ না? দেখো এটা তোমরা খোঁজো তো। অ্যাপ্লানোস্পোর প্রতিকূল পরিবেশে পুরো আবরণ দ্বারা আবৃত হলে তখন এটাকে কি বলা হয়? তখন এটাকে হিপনোস্পোর বলা হয়। অ্যাপ্লানোস্পোর পুরো আবরণ দ্বারা আবৃত হলে তখন এইটাকে বলা হয় হিপনোস্পোর। ক্লিয়ার? এখন কোন স্পোর যদি এই রকম হয় যে আগে শৈবালটা যেমন ছিল স্পোরটা হুবহু একই রকম, শৈবালের মতোই, নিজেরই মতো। তো নিজেরই মতো মানে কি? অটো না? অটো শব্দের অর্থ তো একই রকম, অটো। তখন এটাকে বলা হয় অটো স্পোর। তো এই শব্দগুলো কি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার? জু স্পোর মানে ফ্লাজেলা আছে, চলাচল করতে পারে, জুতে তো চলাচল করে। অ্যাপ্লানোস্পোর মানেই হলো অ্যাবসেন্ট, তার মানে এখানে ফ্লাজেলা নাই, আর ফ্লাজেলা না থাকলে এটা চলাচল করতে পারবে না। চলাচল করতে যদি না পারে তাহলে এটা প্রতিকূল পরিবেশে পড়ে যেতে পারে, তাহলে তো কিছু একটা ব্যবস্থা লাগবে, এই জন্য চারদিকে একটা পুরু আবরণ দ্বারা আবৃত হয়। এইটার নাম হলো হিপনোস্পোর। আর কোন স্পোর যদি মাতৃকোষের অনুরূপ হয়, একই রকম দেখা যায়, তাহলে অটো, তখন এটাকে বলা হয় অটো স্পোর। এটুকুই এখানকার জিস্ট কথা। স্পোর টিস্পোর সম্পর্কে 2-4টা কথা টথা লেখা আছে, এই আর কি, আর কিছু এখান থেকে পড়া লাগবে না, কারণ অযৌন জনন আসে না। অঙ্গজ জনন আছে, দেখো অঙ্গজ জনন। অঙ্গজ জননের অনেক রকম টাইপ আছে। প্রথমেই দেয়া আছে অঙ্গজ জনন। দেখো কোষের বিভাজন আছে, খণ্ডায়ন আছে। তার মানে কি? মানে একটু আগে তো আমরা বিশাল শৈবাল দেখছি, শৈবালের যে কোনো একটা যদি তুমি খণ্ড করো, ওই খণ্ড থেকে আবার নতুন করে শৈবাল তৈরি হয়। এই একটা অঙ্গ থেকে তৈরি হলে তখন অঙ্গজ জনন বলা হয়। এসব পরীক্ষায় জীবনেও আসবে না, আসলে শুধু উদাহরণ আসতে পারে। হ্যাঁ, যেমন প্রথমে আছে কি খণ্ডায়ন। খণ্ডায়ন কার কার হয় মনে রাখবো? হরমোন না দিলে খণ্ড হয় না, এই জন্য মনে রাখবো, জাস্ট মনে রাখার ক্ষেত্রে। নো হরমোন নো খণ্ড। নো এর এনতে নষ্টক আর ওতে অসিলাটোরিয়া, আবার এনতে নষ্টক ওতে অসিলাটোরিয়া। আর হরমোন দিয়ে বোঝাচ্ছি হরমোগোনিয়া, মানে হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন হয় নষ্টক অসিলাটোরিয়ার। আবার খণ্ডায়নের মাধ্যমে নষ্টক অসিলাটোরিয়ার। পাইছো কি? দেখো হরমোগোনিয়া আছে আর খণ্ডায়ন আছে, এইগুলো হলো নো হরমোন নো খণ্ড ছন্দ। ওই আচ্ছা, যাই হোক। এখন আর একটা জিনিস মনে রাখা লাগবে, বিভাজন। তো বিভাজন মানে তো কেটে ফেলা, তাই না? যখন কারো উপরে ধরো রেগে গেছি, তখন তাকে কেটে ফেলতে ইচ্ছা করে না, তখন তাকে কি বলি? তোমাকে কেটেই ফেলবো, তোমাকে মানে তো ইউ। তো আমি এইভাবে মনে রাখতাম, বিভাজন মানে হলো ইউ দিয়ে আসবে, ইউ। ইউ গ্লেনা, যদিও বানান ইউ দিয়ে না, কিন্তু আমরা শুধু মনে রাখবো বিভাজন করা হয় ইউ কে, সেজন্য ইউ গ্লেনা। জাস্ট এই কয়েকটা খালি নাম ধাম মনে রাখা লাগবে, আসছে এমসিকিউ আসবে, বেশি কিছু আসবে না। তো এরপর শৈবালের যৌন জনন। যৌন জননের জন্য কি লাগে? গ্যামিট লাগে। তাহলে গ্যামিট লাগে। আমরা মানুষের ক্ষেত্রে দেখছি যে মানুষের পুরুষ গ্যামিট হয় একটা পুরুষ মানুষ থেকে, স্ত্রী গ্যামিট হয় একটা স্ত্রী থেকে, তারপর দুইটা গ্যামিট এসে মিলিত হয়, তাই না? শৈবালের ক্ষেত্রে এরকম নাও হইতে পারে, আবার হইতেও পারে। মানে এরকম হইতে পারে যে শৈবালে একই শৈবাল থেকে এই দুইটা গ্যামিট তৈরি হয়েছে, বলে এই দুইটা এক হয়ে লেগে গেছে। আবার এরকম হতে পারে যে না, এক শৈবাল থেকে না, পুরুষ গ্যামিটটা একটা গ্যামিট এক শৈবাল থেকে আসছে, আরেকটা গ্যামিট আরেক শৈবাল থেকে আসছে, এই দুইটা এসে মিলিত হয়েছে, এরকমও হতে পারে। ক্লিয়ার? আমি কি বলছি আজিজ? বলছি দুইটা গ্যামিট একটা এক শৈবাল থেকে আসছে, আরেকটা আরেক শৈবাল থেকে তারপর এসে মিলিত হয়েছে, এরকম হতে পারে। মানে দুইটা গ্যামিট দুইটা আলাদা শৈবালে তৈরি হয়েছে, হয়ে মিলিত হয়েছে, তাহলেও যৌন জনন। আবার গ্যামিট দুইটা একই শৈবাল থেকেই দুইটা গ্যামিট তৈরি হয়েছে, এসে মিলিত হয়েছে, তাহলেও যৌন জনন। ক্লিয়ার? মানে গ্যামিট দুইটা একই শৈবালের দেহেও তৈরি হয়ে তারপর আসতে পারে, আবার গ্যামিট দুইটা আলাদা শৈবালের দেহেও তৈরি হয়ে আসতে পারে। যদি একই শৈবালের দেহে তৈরি হয়, হোমো মানে একই না ল্যাটিন ভাষায়? হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। তো যেসব শৈবালের দেহে একই দেহেই দুই রকম জননকোষ তৈরি হয়, তাদেরকে বলা হয় হোমোথ্যালিক শৈবাল। হোমোথ্যালিক, হোমো মানে একই, মানে একই শৈবালেই পুং জননকোষ স্ত্রী জননকোষ দুইটাই তৈরি হবে। হেটারো মানে ভিন্ন। তাহলে হেটারোথ্যালিক মানে আলাদা আলাদা শৈবালে পুং জননকোষ স্ত্রী জননকোষ তৈরি হবে। পুং জননকোষ এক শৈবালে তৈরি হবে, আর স্ত্রী জননকোষ আরেক শৈবালে তৈরি হবে। তাই শৈবালের যৌন জননের মধ্যে দেখো এই দুইটা টার্ম দেয়া আছে,
হোমোথ্যালিক শৈবাল আর হেটারোথ্যালিক শৈবাল। যদি জননকোষ দুইটা একই দেহে তৈরি হয়, দেখো কাব্য, যদি জননকোষ দুইটা একই দেহে তৈরি হয় তখন হোমোথ্যালিক, আর যদি জননকোষ দুইটা আলাদা দেহে তৈরি হয় তখন হেটারোথ্যালিক। হেটারো মানেই তো ভিন্ন। হেটারোথ্যালিকের মধ্যে আবার এরকম হইতে পারে যে গ্যামিট দুইটা, হেটারোথ্যালিকের ক্ষেত্রে গ্যামিট দুইটা দুই শৈবাল থেকে আসবে, ভালো কথা, কিন্তু এই গ্যামিট দুইটার আকৃতি একদম একই রকম, এরকমও হইতে পারে। আবার এরকম হইতে পারে না একই রকম না, একটা একটু বড় আর আরেকটা ছোট, এটা তাহলে ভিন্ন রকম গ্যামিট, এরকমও হইতে পারে, এরকম হইতে পারে। অথবা গ্যামিট দুইটা দুই রকম, এরকম হইতে পারে। অথবা একটা গ্যামিটে ফ্লাজেলা আসছে, মানে এটা চলাচল করতে পারে, তাই না, আর আরেকটা গ্যামিটে ফ্লাজেলা নাই, নিশ্চল, এইরকমও হইতে পারে। তাহলে তিন রকম হইতে পারে। একটা হলো গ্যামিট দুইটা একই রকম, আর একটা হলো গ্যামিট দুইটা ভিন্ন রকম, চলাচল করতে পারে। আর এই ক্ষেত্রে গ্যামিট দুইটা ভিন্ন রকম, ভালো কথা, কিন্তু পুরুষ গ্যামিটটা চলাচল করতে পারে, স্ত্রী গ্যামিট চলাচল করতে পারে না, ঠিক মানুষের মতো। মানুষের যেরকম শুক্রাণু চলতে পারে, ডিম্বাণু পারে না, এরকম। ক্লিয়ার? এর উপর ভিত্তি করে এইটাকে আবার তিনটা নাম দেওয়া হয়। এমসিকিউ এর জন্য পড়া লাগবে, এগুলো সিকিউ আসবে না, টেনশন নেই। তো এই যে এই দুইটা একই রকম না, কেমিস্ট্রিতে আমরা পড়ে আসছি একই কে কি বলা হয় ল্যাটিন ভাষায়? আইসো বলা হয়, তাই না? আইসোটোপ, আইসোমার, আইসোবার, আইসোস্টার, নানান কিছু। আইসো মানে একই। তো যেহেতু এইগুলোর গ্যামিট একই রকম, সেই জন্য এগুলোকে বলা হয় আইসোগ্যামিট। আইসোগ্যামিট, আইসো মানে একই, বা আইসোগ্যামাস, এই জননটাকে বলা হয় আইসোগ্যামাস। বা কি দেয়া আছে দেখে নিও, আইসোগ্যামাস দেয়া আছে নাকি আইসোগ্যামি? আচ্ছা, গ্যামি লিখলাম। গ্যামাসকেই যদি আবার প্লুরাল করি তাহলে গ্যামি হয়। আচ্ছা, আইসোগ্যামি। যদি দুইটা আলাদা আলাদা হয় তখন অ্যানাইসো মানে তো ভিন্ন, তখন এটাকে আমরা বলি অ্যানাইসোগ্যামি। আর যদি দুইটা এরকম হয় যে হ্যাঁ দুইটা আলাদা আলাদা কিন্তু একটা চলতে পারে আর একটা চলতে পারে না, তখন এটাকে বলা হয় উগ্যামি। তো আইসোগ্যামির উদাহরণ কি, মানে আইসোগ্যামির উদাহরণ কি, উগ্যামির উদাহরণ কি, এইগুলো আসলে এমসিকিউতে আসবে। কোনটায় কি হয় না হয় এসব কিছু এত টাইম সাবজেক্ট নাই, আর এমসিকিউ সাধারণত এসব আসে না, আসবে ঘুরে ফিরে ওই উদাহরণে। শৈবাল ছত্রাক চ্যাপ্টার থেকে মোটামুটি 100-150 উদাহরণ মুখস্থ করে গেলে এমসিকিউ কমন হয়ে যাবে। তো এই তিনটার আবার উদাহরণ মনে রাখা লাগবে। এইটার উদাহরণ মনে রাখার কোনো ট্রিক্স নেক্স নাই, খালি চোখ দিয়ে তাকায় দেখবো, চোখ দিয়ে তাকায় দেখবো যে উগ্যামি ওয়ার্ডটা ছোট, তাই না? এইটার যে এক্সাম্পল হলো ফিউকাস নামের শৈবাল, এটা ছোট। আবার চোখ দিয়ে তাকায় দেখবো অ্যানাইসোগ্যামি, উদাহরণটা বড়। এইটার উদাহরণ দেখবা বইয়ে দেয়া আছে, প্যান্ডোরিনা। ওই যে আমরা বলছিলাম রিনারা কলোনিতে থাকে, ভলভো বাসে করে যায়, ওই প্যান্ডোরিনা শৈবাল হলো অ্যানাইসোগ্যামি। আর মাঝামাঝি হলো ইউলোথ্রিক্স, যেটা সিকিউ এর জন্য পড়া লাগবে। তো আমরা চোখ দিয়ে দেখবো উগ্যামি শব্দটা ছোট, তাহলে উগ্যামি যে শৈবালে হবে সেটা ছোট। অ্যানাইসোগ্যামি শব্দটা বড়, তাহলে প্যান্ডোরিনা শব্দটা বড়। আর মাঝামাঝি হলো আইসোগ্যামি, মাঝামাঝি উদাহরণ উলোথ্রিক্স। এখন তোমাদের এবার কথা হইতে পারে যে না স্যার যদি আরো একটা বড় শব্দ দিয়ে দেয় তাহলে কি সেটা আইসোগ্যামি হবে কিনা? স্যার ঘুরে ফিরে এগুলোই দিবে, কারণ স্যার চাবে তোমরা যাতে ভুল করো, কনফিউজ হয়ে যাও, এটাই তোমাদের প্লাস পয়েন্ট হবে। তোমরা খালি তখন চোখ দিয়ে তাকায় দেখবে এর মধ্যে ছোট যেটা সেটা উগ্যামি, বড় যেটা সেটা ক্লিয়ার? তাহলে ভাজি ভুজি পড়া শেষ, এখন আমাদের সিকিউ এর একটা টপিক পড়া লাগবে, উলোথ্রিক্স। উলোথ্রিক্স এর গঠন। আচ্ছা, উলোথ্রিক্স এর গঠনের ক্ষেত্রে মনে রাখা লাগবে উলোথ্রিক্স অসীম বৃদ্ধি সম্পন্ন শৈবাল। অসীম বৃদ্ধি মানে এইটা হলো ধরো মাটি, তো মাটিতে একদম নিচে তো একটা কোষ দিয়ে উলোথ্রিক্স লেগে থাকে, হ্যাঁ। তো এই যে কোষটা দিয়ে লেগে থাকে, এই কোষটার গঠন একরকম, যেটায় অন্য কোনো কিছু থাকে না, একদম নিরেট কোষ। এর উপরে যে কোষগুলো থাকে, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই সবগুলো কোষেরই ভেতরে দুইটা জিনিস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা কতদিন পরে আসছি উলোথ্রিক্স হলো সবুজ শৈবাল, বেশিরভাগ শৈবালই তো সবুজ শৈবাল, কারণ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, শ্বেতসার তৈরি করে, সালোক সংশ্লেষণ করে, তাই না? তো এইগুলোর মধ্যে যে এইরকম এইরকম এরকম দেখা যাচ্ছে, এই জিনিসগুলো হলো ক্লোরোপ্লাস্ট, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, আর ভেতরে কিছু নিউক্লিয়াস থাকে। তো প্রত্যেকটার মধ্যে এরকম ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিয়াস, প্রত্যেকটার মধ্যে আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেয়া লাগবে আর নিউক্লিয়াস দেয়া লাগবে। দিতে দিতে কত পর্যন্ত দেব? আমরা তো একটু আগে বলছি অসীম বৃদ্ধি সম্পন্ন, তাহলে কি দিতে দিতে একদম বোর্ড ভেঙে চুরে নিয়ে চলে যাবো নাকি? তাহলে কিভাবে অসীম বৃদ্ধি বুঝাইতে পারি? মাঝখানে ডট ডট দিয়ে দেবো, এই জায়গায় ডট 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 দিয়ে দেবো, ডট ডট দিয়ে দেবো, আবার এই জায়গা থেকে আবার দেয়া শুরু করবো, দুই চারটা দেবো, দুই চারটা দিয়ে উপরেরটা দিয়ে শেষ করে দেবো, শেষ।
বুঝতে পারছো কি? এই জায়গায় এসে শেষ। মানে ভিতরে যত কত কোষ আছে আর সারা জীবন ধরে কত কোষ তৈরি হচ্ছে সেটা আমরা জানি না। তো এর চারদিক দিয়ে এখন একটা আবরণ দিয়ে দিবা। কেন এই যে আমি টুক 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 করে আঁকালাম, তো তোমাদের তো আমি বুঝাতে বুঝাতে আগাইছি জন্য আরো সমস্যা হয়েছে। তোমরা আঁকানোর সময় তো আগে বাইরের আগাই নিবা, আগে এই যে এরকম করে দিয়ে দিবা, তারপরে রাবার দিয়ে এইটুকু এইটুকু মুছে দিবা, তারপরে এখানে নিচেরটা এইরকম দিবা, তারপরে উপরের গুলো এরকম 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 দিতে থাকবা। তোমাদের জন্য তো আঁকানোর সহজ। তো এখন দেখো, তাহলে উলোথিক্সের এই যে নিচের যে কোষ, এই কোষটা অন্য সব কোষের চেয়ে ব্যতিক্রম, তাই না? তো নিচের যে কোষটা, এই কোষটার কাজ কি? এই কোষের কাজ শুধু এইটাকে আটকায় রাখা, আর কোনো কাজ নাই। আটকায় রাখা মানে কি? হোল্ড করা না? হোল্ড মানে তো আটকে থাকা। তো এই কোষটা আবার ফাস্ট কোষ, এইটাকে বলা হয় হোল্ড ফাস্ট। এই কোষটার নাম হোল্ড ফাস্ট, মনে থাকবে। বাকি সবগুলো কোষে একই জিনিস আছে, মাঝখানে এখানে নিউক্লিয়াস আছে, এইটা চিহ্নিত করে দিবা, আর দুই পাশে ক্লোরোপ্লাস্ট আছে, এখানে ক্লোরোপ্লাস্ট আছে, এখানে ক্লোরোপ্লাস্ট আছে, এই। আর চারদিক দিয়ে এই যে যেহেতু উদ্ভিদ কোষ, সেই জন্য আমি আবার এক্সট্রা করে এই যে এটা কোষ প্রাচীর দিছি, উদ্ভিদ কোষ তো। তো এইটা শুধু টান দিয়ে দেখায় দিবা, এইটা হলো কোষ প্রাচীর। এইটুকু যদি আঁকায় দিতে পারো গ নাম্বারে আসছে, তাহলে 3-এর মধ্যে 2 পেয়ে যাবা, আর কিছু করা লাগবে না। আর বর্ণনা লেখার সময় শুধু এই জিনিসগুলোই লিখে দিবা, এই জিনিসগুলো থাকে। প্লাস এইসব তো লিখবই, নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, অসীম বৃদ্ধি সম্পন্ন শৈবাল কোষ প্রাচীর থাকে, একটা কোষ হোল্ড ফাস্ট, এটা কিছু থাকে না, ধরে থাকে। প্লাস একটা জিনিস লেখা লাগবে, যে এখানে একটাই জিনিস মুখস্থ করা লাগবে, পাইরিনয়েড নামের, পাইরিনয়েড নামের কিছু পদার্থ থাকে। পাইরিনয়েড, পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় কিছু পদার্থ, এর মধ্যে জমা থাকে। এটুকুই উলোথিক্সের গঠন আসার জন্য, পরীক্ষায় আসার জন্য এটুকুই ইম্পর্টেন্ট, আর কিছু মনে রাখা লাগবে না। এরপরে দেখো উলোথিক্সের জনন আছে, তাই না? দেখো উল্টায় দেখো উলোথিক্সের জনন আছে। উলোথিক্সের জনন সব রিডিং করে রাখবা, কিন্তু মজার ব্যাপার হলো আমরা এতক্ষণ যা যা পড়ছি, উলোথিক্স তো শৈবাল, উলোথিক্স ওই একই রকম ভাবে ওই জিনিসগুলোই হয়। উলোথিক্সের জনন তাহলে কি কি হবে? ওই একই জিনিস, অঙ্গজ জনন, অযৌন জনন আর যৌন জনন। তো অযৌন জনন কিভাবে হয়? একটু আগে না তোমার দাগায় দিলাম, অযৌন জনন স্পোরের মাধ্যমে হয়। তো উলোথিক্স শৈবালের ওই সেম টু সেম, এর মধ্যে যে কোনো একটা কোষ, যে কোনো একটা, ধরো এই কোষটা থেকে স্পোর তৈরি হয়, হুট করে এই কোষটা চেঞ্জ হয়ে যায়, কিছু চেঞ্জ হয়ে এই কোষ থেকেই স্পোর তৈরি হওয়া শুরু হয়। বুঝতে পারছো কি? কাউসার তুমি কি বুঝলা? হুট করে একটা কোষ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এই কোষ থেকেই স্পোর তৈরি হওয়া শুরু হয়েছে। তো এই যে কোষ থেকে এখন স্পোর তৈরি হচ্ছে, এই কোষ থেকে কি তৈরি হচ্ছে? হচ্ছে না। এইটা থেকে তৈরি হচ্ছে না, এইটা থেকে তৈরি হচ্ছে। এই কোষটাকে বলা হয় স্পোরের থলি, মানে ল্যাটিন ভাষায় স্পোরাঞ্জিয়া, এক বচনে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম সহজ হিসাব হলো বাংলা স্পোরের থলি। বুঝতে পারছি? তাহলে এবার তোমরা বলো দেখি, যদি কোনো জায়গা থেকে গ্যামিট তৈরি হয় তখন এটাকে কি বলা হবে? গ্যামিটেনজিয়াম, গ্যামিটের থলি। স্পোরের থলি স্পোরাঞ্জিয়াম, গ্যামিট তৈরি হলে গ্যামিটেনজিয়াম, মানে গ্যামিটের থলি, স্পোরাঞ্জিয়াম স্পোরের থলি, মানে এখান থেকে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। এরপরে স্পোর কি করবে সেটা তো আমরা জানি, স্পোর গিয়ে বড় হবে, ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গম হয়ে এক সময় মাটির সঙ্গে লেগে যাবে, লেগে আরেকটা উলোথিক শৈবাল তৈরি হবে। ঠিক আছে? এটুকুই দেয়া আছে, ওই যে বইয়ে দেখবে একটা চিত্র দেয়া আছে, সেম জিনিস, দেখো কোনো চেঞ্জ নাই, খালি গ্যামিট স্পোর তৈরি হয়েছে, স্পোরটা অঙ্কুরোদ্গম হয়ে আবার উলোথিক হয়েছে। এখন এই স্পোরটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, কারণ আমরা পড়ে আসছিলাম শৈবাল নিজেই তো হ্যাপ্লয়েড, তাই না? গ্যামিটোফাইটিক। তুমি তো পড়ো নাই প্রথম ক্লাস, সেই জন্য সমস্যা। যারা প্রথম ক্লাস করো নাই, ইউটিউবেও যারা করো নাই, সবাই করে আসবা প্রথম ক্লাস। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ। তো শৈবালের মেইন দেহটাই হ্যাপ্লয়েড, মানে দেহের যত কোষ আছে সব হ্যাপ্লয়েড, এই জন্য এটাকে গ্যামিটোফাইট বলা হয়। আমাদের তো স্পোরোফাইটিক, মানে সব কোষ ডিপ্লয়েড, উল্টা। তো যেহেতু মেইন দেহটা সব হ্যাপ্লয়েড, তাহলে যে স্পোর গুলো তৈরি হবে এগুলো তো এমনিই হ্যাপ্লয়েড হবে, তাই না? এই হ্যাপ্লয়েড স্পোরই আবার অঙ্কুরোদ্গম হয়ে আরেকটা শৈবাল হবে, তাহলে এই শৈবালটা কি হবে? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, আর কেউ তো এসে মিলিত হয় নাই, তাই না? তাহলে হ্যাপ্লয়েডই থাকবে, তাহলে নতুন যে শৈবালটা হবে এটাও হ্যাপ্লয়েডই হবে।
এই হ্যাপ্লয়েডই ঘুরে ফিরে আসে, এই জন্য এদের মেইন দেহ হ্যাপ্লয়েড হয়। এটাই বাম পাশের পেজে দেখো চিত্র দেয়া আছে উপরে, ওই চিত্রে দেখো দেয়া আছে স্পোর তৈরি হলো আর অঙ্কুরোদ্গম হয়ে নলিন তৈরি হলো। জু স্পোর, জু স্পোর মানে যেটা ফ্লাজেলা আছে যে চলাচল করে, কয়টা ফ্লাজেলা আছে ক্লোসিক শৈবালে? গুনে দেখো, এটা আসবে কি দেখো নাই, ক্লোসিক্স এর স্পোরে 4টা করে ফ্লাজেলা থাকে, টেট্রাফ্লাজিলেট বলা হয়। কিন্তু জানে আবার যখন গ্যামিট দেখবা, গ্যামিটে দেখবা এরকম 2টা ফ্লাজেলা থাকে, সেই জন্য গ্যামিটকে আবার বাইফ্লাজিলেট বলা হয়। তোমার আলাদা করে মুখস্থ করা লাগবে না অমুক গ্যামিট, বাইফ্লাজিলেট, টেট্রাফ্লাজিলেট, খালি এই চিত্রগুলো দেখে রাখবা আর এমনি মাথার মধ্যে ক্যালকুলেট করবা এই জিনিসগুলো, যে স্পোরানজিয়াম মানে স্পোর তৈরি হয়, টেট্রাফ্লাজিলেট মানে ফ্লাজেলা 4টা, খালি চিত্রের সাথে মিলাবা, চিত্র ছাড়া আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই। ক্লিয়ার? চিত্রগুলোই খালি মাথায় ঢুকায় পড়ো। এখানে একটা এমসিকিউ আছে, দেখো লেখা আছে যে জুই স্পোর গুলোর মধ্যে 8 থেকে 32টা মাইক্রোজুই স্পোর, এই লাইনটা দাগায় রাখো। পাইছো? বামের পেজে মাঝামাঝি দেখো লেখা আছে তোমাদের যে এডিশনে, দুই এডিশনে মাইক্রোজুই স্পোর হয় 8 থেকে 32টা, আর মেগাজুই স্পোর কয়টা লেখা আছে? 1 থেকে 4টা। মেগাজুই স্পোর 1 থেকে 4টা। এখন আবার কথা হইলো, আমি তো কোনো কিছু মুখস্থ না করালে, মুখস্থ করালে সেটা আমি পড়াই না, তাই না? বলি যে পড়ে নিও, যেহেতু এটা আমি পড়াইছি তাই মুখস্থ করা যাবে না। কিভাবে মনে রাখবো? মনে রাখবো হইলো, এইটা ধরো একটা স্পোর, হ্যাঁ, এইটা তো বিভাজন হচ্ছে, বিভাজন হইলে একটা থেকে কয়টা হবে? তাহলে সাইজ ছোট হবে না বড় হবে? 2টা থেকে যদি আবার 4টা হয়ে যায় আরো ছোট হয়ে যাবে, মানে 1 ছিল 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, যদি আরো ছোট হয়ে যায়, এইটা থেকে আরো বিভক্ত হয়ে 8টা হবে, তখন তো আরো ছোট হয়ে যাবে, তাই না? তখন কোটি কোটি হবে। 8 থেকে যদি 16টা হয় তাহলে আরো ছোট হয়ে যাবে, 16 থেকে 32টা হলে আরো ছোট হয়ে যাবে। তাহলে এর মধ্যে ছোট কোনগুলো আর বড় কোনগুলো? 1 থেকে 4 পর্যন্ত মোটামুটি বড়, তাই না? তাহলে এটা মেগাজুই স্পোর, মেগা মানে বড়। আর 8 থেকে 32 পর্যন্ত তো ছোট, চোখেই দেখবো না, এই জন্য 8 থেকে 32 পর্যন্ত মাইক্রোজুই স্পোর। বুঝতে পারছি? সংখ্যা টংখ্যাও মাথা দিয়ে মনে রাখা লাগবে, মুখস্থ করা হবে না। হ্যাঁ, তুমি তাহলে যে পরীক্ষায় মারা খাবা ডাইরেক্ট, কারণ বড় সংখ্যা মানে কি 4 নাকি 8 না 16 গুলায় ফেলবা, তাই না? মনে হবে যে 8 তো বড় সংখ্যা, না না 8 তো ছোট সংখ্যা, 1 থেকে 8 সহজ নিয়ম মনে রাখবো, 1 থেকে 2, 2 থেকে 4, তাহলে এইটুক মাইক্রো, আবার 8, 16, 32 এই কয়টা মাইক্রো, এই তিনটা মাইক্রো, 3টা। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট টপিক, আর হলো 6 থেকে পড়ার কিছু নাই তেমন, লাস্ট টপিকও না আমরা পড়েই ফেলছি। এইটা তো আমরা পড়ছি অযৌন জনন, তাই না? যদিও যৌন জনন লেখা আছে আগেরটা, কিন্তু এইটা তো অযৌন জনন, যে স্পোর থেকে এই হয়। তো স্পোর না হয়ে যদি এটা যৌন জনন হইতো, যৌন জনন হলে কি হইতো? যৌন জনন হলে কি লাগে আমরা তো জানি এটা। আদনান, তোমার কি মাথায় ঢুকতেছে না? অল্প একটু, আর 5 মিনিট আছে ধরো ক্লাস, লাস্ট টপিক, এবার মনোযোগ দাও, হ্যাঁ, কারণ আগের গুলোর সাথে রিলেটেড নাই, আবার নতুন করে বসো। যে কোনো যৌন জনন হওয়ার জন্য কি লাগে? পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট। শৈবালে তো আর পুং স্ত্রীলিঙ্গ নাই, 2টা গ্যামিট লাগবে, মিলিত হওয়া লাগবে, তাহলে 2টা শৈবাল লাগতে পারে। আবার 2টা শৈবাল না হয় 1 শৈবাল থেকে উৎপন্ন হতে পারে, এটা আমরা বলছি, তাই না? তো ধরে নিলাম 2টা শৈবাল, উলক্সিক্সের ক্ষেত্রে 2টা শৈবাল লাগে। তো এই একটা উলক্সিক্স আর এই একটা উলক্সিক্স মাটির সঙ্গে লেগে আছে, তো এর মধ্যে অনেক কোষ আছে, তাই না? এটা তো আমরা একটু আগে দেখছি। তো এর মধ্যে যে কোষ থেকে স্পোর তৈরি হয় সেটাকে কি বলা হয়? স্পোরানজিয়াম। কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি স্পোর লাগবে? গ্যামিট লাগবে, তাই না? তাহলে এখান থেকে এখন গ্যামিট তৈরি হবে। আমরা মনে রাখবো হলো স্পোর তো স্পোর 4 ফ্লাজেলেট ছিল, গ্যামিটও তো N, কিন্তু গ্যামিট 2 ফ্লাজেলেট হয়ে যাবে, এটা ভুল করা যাবে না পরীক্ষায়, যদিও পরীক্ষা আসবেই না, আসলে উলক্সিক্সের গঠনই আসবে ধরে নাও। তো এই কোষটা থেকে ধরলাম গ্যামিট তৈরি হচ্ছে, হ্যাঁ, তো এইরকম বাইফ্লাজেলেট গ্যামিট কিছু তৈরি হইলো, অনেক গ্যামিট তৈরি হইলো। এর মধ্যে আমি দেখালাম যে একটা গ্যামিট আসছে, গ্যামিট তো অনেক তৈরি হয়, এর মধ্যে এই গ্যামিটটা শুধু আসতেছে। ক্লিয়ার? একটা গ্যামিট। আবার এই শৈবালটাও ধরো এই কোষের মধ্যে অনেক গ্যামিট তৈরি হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, অনেক গ্যামিট, মানে এই কোষটা এখন গ্যামিটের থলি হিসাবে কাজ করতেছে। এইখান থেকেও একটা গ্যামিট আসতেছে মিলিত হওয়ার জন্য।
এইটুকু বুঝতে কার সমস্যা আছে? কারো সমস্যা নাই। তো এইটা তাহলে গ্যামিটের থলি। স্পোরের থলিকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। তাহলে গ্যামিটের থলিকে কি বলবো? গ্যামিটেনজিয়াম। তাহলে এই কোষটা গ্যামিটেনজিয়াম হিসাবে কাজ করে, এই কোষটাও গ্যামিটেনজিয়াম হিসাবে কাজ করে। মানে এর মধ্যে গ্যামিট তৈরি হবে, গ্যামিটেনজিয়াম মানে গ্যামিটের থলি। তো এই একটা গ্যামিট তৈরি হয়েছে, এই একটা গ্যামিট তৈরি হয়েছে। আমরা জানি পুংজনন কোষ স্ত্রীজনন কোষ তৈরি হলে দুইটা এসে একসঙ্গে মিলিত হয়, তাই না? একই জিনিস, এই দুইটা এসে একসঙ্গে মিলিত হয়ে যাবে। তাহলে তো একদম সহজ, এই দুইটা এসে এই যে একসঙ্গে মিলিত হয়ে গেল। মিলিত হলে এটাকে কি বলা হয়? দুইটা গ্যামিট একসঙ্গে মিলিত হলে সেই কোষটাকে জাইগোট বলা হয়। এইটা এখন এসে এই ধরো দুইটা গ্যামিট একসঙ্গে মিলিত হয়েছে, মিলিত হয়ে এটা একটা জাইগোটে পরিণত হয়েছে। তাহলে এইটা হলো এর জাইগোট। তাহলে তো সোজা হিসাব, জাইগোট থেকে আবার ওর 6 হয়ে যাবে, তাই না? যদি এত সহজই হইতো তাহলে তো আর আমি দেখাতাম না এটা, তাহলে ঘুরে ফিরে বলতাম করেই নাও। এখানে কি সমস্যা হয়েছে বলো দেখি? আর একটু ক্লু দেই, এই শৈবালটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? পুরা শৈবালটাই এন হ্যাপ্লয়েড, তাই না? এইটা পুরা শৈবালটাই এন। তাহলে এইখান থেকে গ্যামিট আসবে, এই গ্যামিটটা এন, এইখান থেকেও গ্যামিট আসবে, এটা এন। এই দুইটা যখন মিলিত হবে জাইগোটটা 2n হয়ে গেছে, তাই না? তাহলে এখন আবার কি করা লাগবে? এখান থেকে তো আর শৈবাল হতে পারবে না, এখন শৈবালটা তো হ্যাপ্লয়েড। কি বিভাজন হবে? মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হইলে জাইগোট আবার হ্যাপ্লয়েড হয়ে যাবে। হ্যাপ্লয়েড হয়ে এইরকম তখন একটা শৈবাল তৈরি হবে, এটা হলো হ্যাপ্লয়েড শৈবাল। ডাইরেক্ট দেখালাম আমি যে এখান থেকে ধরো সরাসরি হ্যাপ্লয়েড শৈবাল তৈরি হয়ে গেছে। বইয়ে দেখবা যে এখান থেকে আবার দেখাইছে যে বিভাজন হয়ে দুইটা হয়েছে, তারপর দুইটা শৈবাল হয়েছে, এই দুইটা আবার বড় হয়ে এরকম শৈবাল হয়েছে। এত কিছু দেখানোর দরকার নেই, আরো ভুলে যাবে, মনে রাখবো দরকার নাই। মানে ওইটা জাইগোট মায়োসিস বিভাজন যখন হয় তখন তো একটা ধাপে হয় না, দুইটা ধাপে হয়, তাই না? দুইটা ধাপে হলে আবার কয়টা কোষ তৈরি হয়? একটা থেকে দুই, দুই থেকে 4টা কোষ হয়, সেইটা আবার আলাদা হয়ে কি হয়েছে, এত কিছু মনে রাখে যে তার ভুলে যাবে। আমরা এমনি মনে রাখবো যে যেহেতু জাইগোট ডিপ্লয়েড, এইখান থেকে মেইন যে শৈবালটা তৈরি করা লাগবে, শৈবালগুলো তো হ্যাপ্লয়েড। এই শৈবালগুলো তৈরি করার জন্য তাহলে এখানে মায়োসিস বিভাজন হইতে হয়। এইটুকুই এখানকার প্রসেস। আর এটা এমসিকিউ আসবে, সিকিউ এর জন্য তো করা লাগবে না। এবার একটা জিনিস এমনি মনে করে দেখো তো, আমরা মিওসিস বিভাজন যখন পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ে, তখন একটা কথা পড়ে আসছিলাম না? কি পড়ে আসছিলাম? পড়ছিলাম মিওসিস বিভাজন, পড়ছিলাম যদি ডিপ্লয়েড জীব হয় তাহলে জনন মাতৃকোষে হয়, আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে হয়। এই যে হ্যাপ্লয়েড জীব, তার জাইগোটে মিওসিস বিভাজন হয়, হ্যাপ্লয়েড। এইটা তখন আমরা বুঝছিলাম না, বলছিলাম যে ধীরে ধীরে পুরা বায়োলজি, যখন আমরা পুরা বায়োলজি 1 থেকে 7 অধ্যায় 8 অধ্যায় পর্যন্ত পড়ে গেলে সব আমাদের এমনি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি হইছে বুঝা? তাহলে আর কিছু নাই। এখন শৈবালের কিছু গুরুত্ব আছে, শৈবালের গুরুত্ব কি আলাদা করে বলা লাগবে? না, সে তো শ্বসন ব্যাকটেরিয়া। শৈবাল খাই, হ্যাঁ, কিছু কিছু শৈবাল খাদ্য হিসাবে খাওয়া যায়, অথবা শৈবাল খাদ্য শৃঙ্খলের উৎপাদক হিসাবে তো ভূমিকা পালন করে, তাই না? সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে, খাদ্য তৈরি করে, সেই শৈবাল আবার প্রথম স্তরের খাদ্য খায়, দ্বিতীয় স্তরের খাদ্য খায়, এইভাবে খাদ্য শৃঙ্খল করে, এইসব হ্যান ত্যান আরো অনেক কিছু দেওয়া আছে। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, কারণ সালোক সংশ্লেষণ করে, তাই না? এইসব ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। যেটা পড়ে আসি নাই এইরকম দুইটা কথা খালি শুনে বাড়ি যাও। একটা কথা হইলো, ধরো ইন্টারেস্টিং জিনিস, এই জন্য আমি পড়াচ্ছি, তো স্যার তো পড়াই যাবে না। ধরো এইটা একটা সমুদ্র, হ্যাঁ, সমুদ্রের মধ্যে এই জায়গায় একটা সাবমেরিন আছে। সাবমেরিন কিভাবে আঁকায়? এই যে এরকম 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 থাকে, তাই না? হ্যাঁ, এমনি বুঝে নিও। তো এর মধ্যে এই জায়গায় একটা সাবমেরিন আছে, আর এই সাবমেরিনটা ধরো এটা রাশিয়ান সাবমেরিন, আর হ্যাঁ, আচ্ছা হ্যাঁ রাশিয়ান, এটা আমি ধরে নিলাম ইন্ডিয়ান সাবমেরিন। হ্যাঁ, রাশিয়া টাশিয়া আমেরিকা আমেরিকা করা যাবে না। আর এই জায়গায় বাংলাদেশে তো সাবমেরিন টাবমেরিন নাই, চীনের ভাঙা 3টা ছিল, তাই না? 2টা ছিল, এসব বাদ দিলাম, কিন্তু বাংলাদেশে যুদ্ধ জাহাজ আছে। এই যে এই জায়গায় যুদ্ধ জাহাজ আছে, যুদ্ধ জাহাজের একটা কামান আছে, আরো নানান গান টান আছে, হ্যান ত্যান আছে। তো বাংলাদেশে যুদ্ধ জাহাজ তো বুঝতেই পারবে না যে এই জায়গায় ইন্ডিয়ান সাবমেরিন আছে, তাই না? তাহলে তো মুশকিল। এখন আমরা যদি সমুদ্রের মধ্যে বেশি বেশি করে শৈবাল লাগাই দেই, তাহলে এই জায়গাগুলোতে অনেক শৈবাল অনেক শৈবাল অনেক শৈবাল, এই শৈবাল গুলোর কাজ হলো
সাবমেরিন তো মাটির নিচে চলে কিভাবে, উপরের সাথে যোগাযোগ মেনটেন করে, তাহলে বিভিন্ন ওয়েভ বিকিরণ করে, তাই না, বিভিন্ন রে বের হয়। এই রে গুলো এই শৈবাল শোষণ করে এইগুলো আবার উপরে প্রতিফলন করে দেয়। এইটা দেখে তখন বাংলাদেশের যুবসাজ বুঝে যাবে, ও তাহলে তো এই জায়গায় মামা আছে, তখন এই জায়গায় বোমা ফেলে সাবমেরিনটাকে ধ্বংস করে দিতে পারবে ইন্ডিয়াকে, তাই না। বাংলাদেশিরা শৈবাল চাষের মাধ্যমে ইন্ডিয়াকে ধ্বংস করে দিতে পারে, তাই না। দেখো হ্যাঁ, আজিদের চোখ বড় বড় হয়ে গেছে। ইন্ডিয়ানরা মনে হয় জানেই না এসব কিছু। আমি জানি না, ইন্ডিয়ান কেউ যদি ইউটিউবে যদি ইন্ডিয়ান কেউ দেখে থাকে তাহলে জানাতে পারো কমেন্ট করে। হ্যাঁ, জানানো উচিত হলো না, তাই না। যাই হোক, ইন্ডিয়ানরা যারা ইউটিউবে পড়াশোনা করতে আসছে তারা আশা করি যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকে না, আমরাও থাকি না, তাই না। সুসম্পর্ক রাখা ভালো, সবাই সুসম্পর্ক চাই। আচ্ছা, সে প্রসঙ্গে না যাই, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে। লাস্ট দুইটা কথা বলছিলাম, একটা কথা গেছে। আরেকটা কথা হলো, যদি এইখানে অনেক বেশি শৈবাল হয়ে যায়, অনেক শৈবাল হয়ে গেছে, হ্যাঁ, ধরো আমরা শৈবাল চাষ তো নেভির জাহাজ তারাও করতেছে, কারণ সাবমেরিন খুঁজে পাওয়া লাগবে। আবার এমনি যারা নর্মাল জেলে আছে সমুদ্রে, তারাও শৈবাল চাষ করতেছে। কেন? কারণ যেই শৈবাল চাষ করবে এখানে তখন অনেক মাছ চলে আসবে না, অনেক মাছ চলে আসবে, সেই মাছগুলোকে তখন তারা জাল দিয়ে তুলে নিতে পারবে, তাহলে মাছ ধরাতেও শৈবাল ব্যবহার করা হয়। হ্যাঁ, কিন্তু এরকম করে দেখা যাবে যে কোনো জায়গায় যদি অনেক শৈবাল হয়ে যায়, অনেক শৈবাল হয়ে যায়, ধরো কোনো জায়গায় অনেক বেশি পুষ্টি আছে, তাহলে তো সেই জায়গায় অনেক শৈবাল জন্মাবে, অনেক জন্মাবে, অনেক জন্মাবে, তাই না। তখন তো দেখা যাবে যে উল্টা হয়েছে, পানি দূষিত হবে, কিংবা তখন শৈবালের অতিরিক্ত বৃদ্ধির কারণে মাছ টাছ আর অক্সিজেন টক্সিজেন কিছু পাবে না, পুষ্টি পাবে না, তখন মাছ মারা যাবে। এই যে অবস্থা, শৈবাল একদম পুকুর ভর্তি হয়ে বিস্ফোরণ হওয়ার মতো হয়ে গেছে, ব্লুম হয়ে যাওয়ার মতো, তাই না। সেই জন্য এটাকে বলা হয় ওয়াটার ব্লুম। আজকের ক্লাসের লাস্ট লাইন হলো ওয়াটার ব্লুম কোন কোন শৈবাল করে, এটাও আবার উদাহরণ আসবে পরীক্ষায়, উদাহরণের পর উদাহরণ। তবে শৈবাল শেষ হলে আমাদের একটু শান্তি, তারপর উদাহরণ বেশি নাই। মনে রাখবো, ওয়াটার ব্লুম করে তিনটা শৈবাল, হ্যাঁ, এম তে ম্যাক্রোসিস্টিস, ও তে অসিলাটোরিয়া, আর এন তে নস্টক। মনে রাখবো, প্রেমে পড়লে মন ব্লুম ব্লুম করে না, ওয়াটার ব্লুম করে মন। এ পর্যন্তই।